হ্যালো ভিউয়ার্স, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি আবারও চলে এসেছি আজকে তোমাদের সামনে। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বে চলো দেখে নিই কী হতে চলেছে। পর্বের শুরুতেই দেখা যায় মহারাজ আর পূজা চলে এসেছে তার বাড়িতে অষ্টমঙ্গলা করতে। পূজার মা তো খুব খুশি, এদিকে ওদের হাতে এত জিনিসপত্র দেখে বলে এত জিনিসপত্র কেউ নিয়ে আসে নাকি। তখন বাকিদের বলে যে যা তোরা ওদের ব্যাগপত্রগুলো নিয়ে ভেতরে রাখ। আর এদিকে মহারাজ তো দিয়ে পূজার মা ওদেরকে বরণ করে ঘরে ঢোকায়। মহারাজ তো পূজার বাড়িতে এসে খুব খুশি, বলে যে পূজার বাড়ি ছোট হতে পারে কিন্তু এখানকার মানুষগুলোর মনগুলো খুব উদার। এদিকে পূজাও মনে মনে ভাবতে থাকে উনি আমাদের বাড়িতে আজ প্রথম এলেন, এত ছোট বাড়ি দেখে ওনার দম হয়তো বন্ধ হয়ে আসছে। মহারাজ মনে মনে বলতে থাকে মনটা ভরে গেল আজকে ভালোবাসাটা পেয়ে, এখানকার মানুষের মনে শুধু আন্তরিকতা আর উদার মন। পূজা তখন মনে মনে বলে ওনার চোখটা পড়তে আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন এই বাড়ির কোণে কোণে থাকা মানুষের আন্তরিকতা ওনার মন ছুঁয়ে গেছে। পূজার মা ডাকতে আসে, বলে জামাই এবার আমাদের কিছু নিয়মকানুন আছে, সেগুলো তোমাদেরকে করতে হবে, এসো এখানে বসো। মহারাজ আর পূজা গিয়ে বসে পড়ে। পূজা আর মহারাজ তাদের বিয়ের জোর খুলতে থাকে, তারা তো কিছুতেই খুলতে পারে না। আর পাশের মা কাকিমণি এরা সবাই মজা করতে থাকে যে বাবা তোদের জোর তো দেখছি কিছুতে খুলতেই চায় না। পূজা বলে না আসলে মনে হয় বেশি করে গিট পড়ে গেছে। মহারাজ বলে হ্যাঁ গিট খুলেও যাবে, তখন গিটটা খুলে যায়। মহারাজ মনে মনে ভাবতে থাকে বিয়ের জোর খুলে গেল মহারানী, আজ থেকে আমি আর আপনি আবার আলাদা। এরপরে পূজার মা পূজার হাতে কিছু জিনিস দেয়। পূজা বলে এটা কি মা? বলে এর মধ্যে আমলকি, হরিতকি, জায়ফল, তুলসী সব কিছু আছে, আরও অনেক কিছু আছে, এটাকে তুই সাবধানে আলমারিতে তুলে রাখবি। পূজা মনে মনে ভাবতে থাকে আমার একার হাতে আর কি হবে মা, তবুও আমি আমার এই বিয়েটা টিকিয়ে রাখার পুরোপুরি চেষ্টা করব। জানি তোমরা এই গুন্ডা মাথা গরম লোকটাকে খুব ভালোবাসো, তোমাদের এত পছন্দের মহারাজকে আমি বেঁধে রাখার চেষ্টা করব। মহারাজ বলে তাহলে সব কিছু হয়ে গেছে, আমি এবার উঠি। তখন একজন বলে দাঁড়াও দাঁড়াও, উঠছো কোথায়, এখন তো রমা তোমাদের আশীর্বাদ করবে। পূজার মা আশীর্বাদ করতে থাকলে পূজা আবারও মনে মনে ভাবতে থাকে সবাই আজকে খুব খুশি, কিন্তু সবাই এটা জানেন না যে গত 7 দিনে উনি আমাকে কতবার ডিভোর্স দেওয়ার কথা বলেছেন। পূজার মা তখন মহারাজকে একটা সোনার চেন দেয়। তখন পূজা বলে মা এটা। পূজার মা তখন বলে এটা তোর বাবার রেখে যাওয়া একমাত্র স্মৃতি তার বড় জামাইয়ের জন্য। মহারাজ বলে আমার জন্য সোনার চেন? পূজার মা তখন বলে আরও কিছু আছে। দিয়ে মহারাজকে আবারও পূজার মা একটা পাঞ্জাবি আর একটা আংটি দেয়। মহারাজ বলে বাবা আজকে তো আমার দেখছি প্রাপ্তিযোগ আছে। মহারাজের মা তখন বলে, মহারাজের শাশুড়ি মা আর কি, তখন বলে যে শুধু তোমার জন্যই নয় পূজার জন্যও আছে, দেখবে দাঁড়াও। পূজার মা তখন বলে বাবা আমার মাটির ভারে একটু একটু করে আমি জমিয়ে এসব করেছি, মনে করো যে আমি তোমার আরেক মা আর তোমার আরেক মায়ের আশীর্বাদ এগুলো। মহারাজ তখন ভাবুক হয়ে পূজার মায়ের দিকে দেখতে থাকে। পূজার মা তখন গলার চেনটা মহারাজকে পরিয়ে দেয়। পূজার মা পূজাকেও একটা শাড়ি আর আংটি দেয়। পূজার মা বলে যে আমার কাজ আপাতত শেষ, তবে তোমাদের একটা কাজ বাকি আছে। পূজারিনী আর মহারাজ একে অপরের দিকে তাকায়। পূজার মা বলে এই আংটি দুটো তোমরা একে অপরকে পরিয়ে দেবে। পূজার ভাই বোনেরা পূজার পেছনে লাগতে থাকে। পূজার মা বলে কি হলো পূজা, পড়া। মহারাজ তখন পূজাকে আংটিটা পরিয়ে দেয়। পূজাও মহারাজকে আংটিটা পরিয়ে দেয়। সবাই এটা দেখে খুব খুশি হয়, সবাই হাততালি দিতে থাকে। পূজা মনে মনে বলতে থাকেন এখানে কত স্বাভাবিক আছে মহারাজ, মিস্টার মাথা গরম, কিন্তু নিজের বাড়িতে সবসময় মনটা কেমন, মুখটা কেমন গোমরা করে রাখেন, সবসময় একটা বিরক্ত বিরক্ত ভাব থাকে ওনার মধ্যে বাড়িতে, কিন্তু এখানে দেখে একদম এমনটা মনে হচ্ছে না। এদিকে দেখা যায় একজন হলুদ বাটা নিয়ে এসেছে। মহারাজ বলে হ্যাঁ আজকে আবার হলুদ বাটা কী কাজে লাগে? তখন উনি বলেন যে আজকেও একটু হলুদ ছোঁয়াতে হয়, হলুদ আসলে একটু শুভ জিনিস তো তাই। মহারাজের গায়ে পূজার গায়ে একটু করে হলুদ লাগিয়ে দেন উনি। এরপরে সবাই বলে ওদের স্নান করতে হবে। তখন মহারাজের শাশুড়ি মা বলে আসলে আমাদের তো কমন বাথরুম, তাই দাঁড়াও একটু দেখে নি ফাঁকা আছে কিনা। মহারাজ তখন বলে না না লাগবে না। তখন পূজার বোন বলে কেন, তুমি স্নান করবে না? তখন মহারাজ বলে না না স্নান করব না কেন, এই যে তোমাদের বাইরে একটা টিউবওয়েল আছে আমি ওখানে স্নান করব। আর এটা শুনে তো সবাই খুব অবাক হয়ে যায়। পূজা তখন বলে না না আপনি ওখানে স্নান করতে পারবেন না। মহারাজ বলে কেন পারবো না, মানছি আমার নাম মহারাজ, তার জন্য কি আলাদা করে কোনো রাজার মতো ব্যবস্থা লাগবে নাকি? পূজা যতই বারণ করে মহারাজকে, মহারাজ তত করে আরো বলে যে না আমি ওখানেই করব। এদিকে বলতে বলতেই মহারাজ উঠে চলে গেল টিউবওয়েলে স্নান করতে। এদিকে তো সবাই অবাক হয়ে যায়। পূজা বলে আপনি বাহাদুরি দেখিয়ে চলে তো গেলেন স্নান করতে টিউবওয়েলে, কিন্তু ওখানে অত লোকের মাঝে আপনি করতে পারবেন তো? এগুলো মনে মনে ভাবতে থাকে পূজা। এদিকে পূজার মাও খুব চিন্তা করতে থাকে। পূজা বলে তুমি এখন বললে, তখন আমি বলছিলাম তখন তো কিছু বললে না। ওদিকে সবার বাড়িতে আলাদা আলাদা বাথরুম, এখানে শাওয়ার থেকে শুরু করে সবকিছু আছে, এখন এভাবে রাস্তার কলে উনি কিভাবে করবেন? পূজার মা তখন পূজাকে বলে
তোর মনে মহারাজ একটু একটু করে জায়গা করে নিচ্ছে বল। পূজা তখন লজ্জায় পড়ে যায়, এই যে মহারাজের এত খেয়াল রাখছিস, এত ভালো লাগা খারাপ লাগা এগুলো বুঝছিস। পূজা তখন বলে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি মা, শুধু জানি না যে সফল হতে পারবো কিনা। পূজার মা বলে এত দোটানা কিসের তোর মনে। পূজা বলে উনি ওনার মনের দরজা বন্ধ করে রেখেছেন, আমি জানি না সেই দরজা খুলে কোনোদিনও ঢুকতে পারবো কিনা ওনার মনে। এদিকে পূজারিনীর যে বাড়িতে থাকে আর কি, সেই বাড়ির মালিককে বাইরের একজন পূজার মহারাজের বিষয়ে আর কি অনেক কিছু খারাপ খারাপ কথা বলতে থাকে। বলে এই যে পূজা আপনাদের বাড়িতে যে থাকে, তার যার সাথে বিয়ে হয়েছে সে তো একদম মার্কা মারা খুনি। এটা শুনে তো বাড়ির মালিক খুব অবাক হয়ে যায়। লোক তখন বলতে থাকে ওরা আসার আগে আপনি রমা অ্যান্ড কোম্পানিকে দূর করুন এখান থেকে। তখন বাড়ির মালিক বলে না না, আমি এটা কি করে করব, ওনারা খুব ভালো ভদ্রলোক, আর এতদিন ধরে ওনারা আমার বাড়িতে আছেন ভাড়াটে হিসেবে, আমি এই কাজটা করতে পারবো না। এদিকে বাড়ির মালিক কিছুতেই শুনতে চায় না, বলে না না তোমার কোথাও ভুল হচ্ছে, ওনারা খুব ভালো মানুষ, আর ওনারা জেনে শুনে এরকম একটা কাজ করবেন নাকি। এদিকে নস্কর তো খুব জোর করতে থাকে বাড়ির মালিককে রমাদের তুলে দেওয়ার জন্য, কিন্তু বাড়ির মালিক কিছুতেই রাজি হয় না। যেহেতু পূজারিনীর সাথে নস্করের বিয়েটা হয়নি, সেই জন্য নস্কর খুব প্রাণপণ দিয়ে চেষ্টা করছে ওদের জব্দ করার, ওদের অপমানিত করার। নস্কর তখন বাড়ির মালিককে জোর করে হাত ধরে নিয়ে যায় ওখানে, যে চলুন আপনি বের করবেন এখনই। এদিকে তো মহারাজ চলে এসেছে টিউবওয়েলের কলে স্নান করতে। এসে দেখে এখানে অনেক বড় লাইন, মহারাজও লাইনে দাঁড়িয়ে পড়ে। আর এখানে বাচ্চারা কিছু দুষ্টুমি করতে থাকে, পাড়ার লোকের এই কথাবার্তা হতে থাকে, এগুলো দেখে মহারাজের খুব মজা লাগে। পূজার বোন তো খুব আটকানোর চেষ্টা করে যে জামাইবাবু আপনি চলুন বাড়িতে স্নান করবেন, কিন্তু মহারাজ কিছুতেই শোনে না। এদিকে বাচ্চাদেরকে যখন কেউ সামলাতে পারছে না, তখন মহারাজ গিয়ে বাচ্চাদের সাথে মজা করে, বাচ্চাদেরকে স্নান করিয়ে দেয়, মুছিয়ে দেয়। বাচ্চাদের সাথে মিশে মহারাজ একদম বাচ্চা হয়ে গেছে। পাড়ার লোকেদেরও মহারাজ সাহায্য করতে থাকে, বলে জল লাগবে দাঁড়ান, দিয়ে টিউবওয়েল নিজেই পাম্প করতে থাকে, পাড়ার লোকেদের সাহায্য করতে থাকে। পূজার বোন তো খুব আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। এদিকে মহারাজ একে একে সবাইকে সাহায্য করতে থাকে। একজন বয়স্ক মহিলা বলে ও ছেলে তুমি কি পূজার বর। তখন মহারাজ বলে হ্যাঁ। বলে তুমি কি ফিল্ম স্টার। মহারাজ বলে ফিল্ম স্টার। বলে হ্যাঁ, তোমাকে আমি টিভিতে দেখেছি, তোমার মতনই এরকম দাড়ি গোঁফ। বয়স্ক ভদ্রমহিলা বলেন হ্যাঁ গো, তুমি একদল ছেলেকে পিটিয়েছিলে, তুমি তুমি গুন্ডা সেজেছিলে, আর ওই ছেলেগুলোকে পিটিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করে দিয়েছিলে। মহারাজও তখন গল্প শোনাতে থাকে, বলে হ্যাঁ হ্যাঁ, আমি তখন একটা অভিনয় করেছিলাম, আসলে আমার এক বন্ধু ওখানে আর কি অন্যজনের অভিনয়টা করার কথা ছিল, কিন্তু সে সেদিন আসেনি, তাই আমার বন্ধু বলল যে তুই সেই অভিনয়টা করে দে, তাই জন্য আর কি করে। মহারাজ বলে কিন্তু সে তো অনেকদিন আগের কথা, আপনার মনে আছে। ওই ভদ্রমহিলা বলে হ্যাঁ আমার মনে আছে। বয়স্ক ভদ্রমহিলা বলে আরে তোমার মতো এরকম তাগড়া অভিনেতা আমি কি কখনো ভুলতে পারি। মহারাজ হাসতে থাকে, আর এরকম হাসি মজাকের কথা তাদের মধ্যে চলতে থাকে। এটা দেখে তো পূজার বোনও খুব খুশি হয়ে যায়। ওই ভদ্রমহিলা মহারাজকে আশীর্বাদ করে চলে যায়। মহারাজও একে একে সবার জল ভরে দিতে থাকে। পূজার বোন তখন মহারাজকে বলে হ্যাঁ, দিদি আর অনিয়া একদিন বলেছিল আমাকে যে তুমি নাকি কাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছিলে। উনি এটাও বলেছিল দিদি তোমার উপর এমন রেগে গেছিল যে পারে তো তোমাকে মেরেই দিত। এটা শুনে তো মহারাজ হাসতে থাকে, বলে ও বাবা তাই নাকি। মহারাজ বলে ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুমি যাও, আমি আসছি। পূজার বোন তো আবারও বারণ করতে থাকে। এদিকে মহারাজ স্নান করতেই যাবে, ঠিক সেই সময় নস্কর বাড়ির মালিককে নিয়ে উপস্থিত হয়েছে সেই কলঘরে। মহারাজ তো বলে যে এই নস্কর এখানে কি করছে, আর পূজারিনী বাড়ির দিকে গেল না, তার সঙ্গে এই লোকটাকে। মহারাজ তখন মাথা ঝোঁকাতে থাকে। এদিকে পূজার বোন এসে তো মহারাজের খুব সুনাম গাইছে, কি করেছে মহারাজ এখানে এসে, মানে সবটা তখন বাড়িতে বলতে থাকে। পূজাও তখন এটা শুনে খুব খুশি হয়ে যায়। এবার পূজার বোন পূজাকে বলে কিরে দিদি, তুই চুপ করে বসে সবকিছু শুনছিস যে, খুব ভালো লাগছে না শুনতে নিজের বরের কথা। পূজা বলে তুই বেশি পাকামো করিস না, খুব পাকা হয়েছে। পূজার বোন আবারও মহারাজের সমস্ত কথা বলতে থাকে। এদিকে দেখা যায় বাড়ির মালিক পূজার ঘরে পূজার বাড়িতে এসে উপস্থিত। বলে জামাই এসেছে শুনলাম। পূজার মা তখন বলে হ্যাঁ ওই তো ওরা অষ্টমঙ্গলা এসেছে। বলে তা সে কোথায়। পূজা তখন বলে কাকাবাবু আপনি বসুন তো, তারপর বাকি কথা হবে। এদিকে নস্কর বাইরে থেকে সবটা দেখতে থাকে। নস্কর মনে মনে বলতে থাকে এই রে, পূজা ডার্লিং তো এসে গেছে, ওই গুন্ডাটা কোথায়। আর এদিক ওদিক দেখতে থাকে। এদিকে বাড়ির মালিক পূজাদের বলতে থাকে আমি শুনেছি যে তোমার নাকি একজন খুনির সাথে বিয়ে হয়েছে। পূজা আর পূজার মা তো খুব অবাক হয়ে যায় এটা শুনে। বাড়ির মালিক তখন বলে যে দেখো, আমরা কিন্তু বেঘরে কেউ খুন হতে চায় না। পূজা তখন বলে লোকের শোনা কথায় কেন বিশ্বাস করছেন, কথাটা তো মিথ্যেও হতে পারে। বাড়ির মালিক তখন বলে যে একটা খুন করতে পারে সে 10টা খুনও করতে পারে। বাড়ি থেকে তো নস্কর খুব খুশি হয় এটা দেখে। এদিকে বাড়ির মালিক পূজাদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলতে থাকে। পূজার মা তখন বলে এরকম একটা ভিত্তিহীন অভিযোগে আপনি আমাদের বাড়ি ছাড়া করবেন, আপনি ভাবলেন কি করে যে আমরা সেটা মেনে নেব। বাড়ির মালিক তখন বলে আমি কিন্তু কোনো ঝামেলা চাই না রমা। রমা তখন বলে বেশ, আপনাকেও তাহলে প্রমাণ দিতে হবে, কে বলেছে, কিসের জোরে আমার জামাইকে আপনি খুনি বলছেন। এদিকে নস্কর বাইরে থেকে এসে বলে এই যে আমি বলেছি আমি। এটা দেখে তো সবাই অবাক হয়। নস্কর বলে একবার হাতের কাছে পাই না, হাড় মাছ একেবারে ভাজা ভাজা করে দেবো। আমাকে সেদিন মারতে এসেছিল।
পূজা তখন বলে, আমার দেওয়া দাওয়াইগুলো কি ভুলে গেছেন আপনি? নস্করের তখন পূজার মারের কথা মনে পড়ে যায়, সাথে মহারাজের পিটানোর কথাও মনে পড়ে যায়। নস্কর বলে, জানেন সেদিন বিয়ের মণ্ডপে কত কেলানো আমাকে। শুধুমাত্র আমি বলেছিলাম যে আমি পূজাকে বিয়ে করতে চাই, ব্যাস এটাই আমার দোষ ছিল। পূজা আর পূজার বাড়ির লোক তো চুপ করে শুনতে থাকে। নস্কর বলে, বলুন তো এতে আমার কিছু দোষ আছে? ব্যাস সেই মুহূর্তে উপস্থিত হয়ে যায় মহারাজ। বলে, না একদম ঠিক, এর মধ্যে আবার দোষের কিছু আছে নাকি? একদম ঠিক করেছো। নস্কর তো দেখে পুরো ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি উড়ানের পর্ব তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তোমরা করে দিও, যাতে এরকম আরও ভালো ভালো এপিসোড আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে একই সময়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে। টাটা।